बम ब्लास्ट हुआ है लाल किले के सामने। দিল্লির প্রাণকেন্দ্রে বড় সড় বিস্ফোরণ। সন্ধে নামতে না নামতেই কেঁপে উঠল লালকেল্লার কাছের এলাকা। টুকরো টুকরো হয়ে গেল মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে দাঁড়ানো একের পর এক গাড়ি। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল আশেপাশে দাঁড়ানো মানুষের শরীর। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে পুড়ে খাক সবকিছু। রাজধানীর বুকে এই বিস্ফোরণের কয়েক ঘন্টা আগেই দিল্লির অদূরে ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়। শ্রীনগরে জৈশ-ই মোহাম্মদের পোস্টার সাঁটার অভিযোগে ধৃত চিকিৎসককে জেরা করে এই বিস্ফোরকের ভাণ্ডারের হদিশ মেলে। দিল্লির বিস্ফোরণের নেপথ্যেও কি জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদের হাত থাকতে পারে? প্রশ্নটা উঠছে, কারণ এর আগেও ভারতের বুকে বারবার সন্ত্রাসের ক্ষত এঁকেছে জৈশ। 2001 সংসদ ভবনে জঙ্গি হানা, 14 জনের মৃত্যু। ওই বছরই জম্মু কাশ্মীর বিধানসভার বাইরে বিস্ফোরণ, 38 জনের মৃত্যু। 2016 উড়িতে সেনা ঘাঁটিতে হামলা, 19 জনের মৃত্যু। পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলা, 8 জনের মৃত্যু। এই সব কিছুর নেপথ্যে একজন, মৌলানা মাসুদ আজহার, জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদের প্রধান। কুখ্যাত এই জঙ্গি নেতাই 1994 সালে কাশ্মীরের সেনার হাতে ধরা পড়ে। জম্মুর জেলে রাখা হয় মাসুদ আজহারকে। তাকে ছাড়ানোর জন্য লাগাতার চেষ্টা শুরু করে জঙ্গিরা। শেষ পর্যন্ত আসে সেই অভিশপ্ত দিন, 1999 সালের 24শে ডিসেম্বর। ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান IC-814 হাইজ্যাক করে জঙ্গিরা। তারপর বিমান ঘুরিয়ে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে চলে যায় তারা। ভারত সরকারের সঙ্গে দর কষাকষি শুরু করে পাক জঙ্গিরা। শেষ পর্যন্ত বিমান যাত্রীদের সুরক্ষিতভাবে ফিরিয়ে আনতে কুখ্যাত মাসুদ আজহার সহ 3 জঙ্গিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাজপেয়ী সরকার। এবছরের এপ্রিল মাসে পেহেলগাঁওতে 26 জনকে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। তারপরই অপারেশন সিঁদুর শুরু করে ভারতীয় সেনাবাহিনী, যার অন্যতম টার্গেট ছিল লাহোর থেকে 400 কিলোমিটার দূরে পাকিস্তানের দ্বাদশ বৃহত্তম শহর বহালপুর। সেখানেই প্রায় 18 একর জুড়ে সুবহানাল্লাহ মসজিদের ক্যাম্পাস। এটি জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদের সদর ঘাঁটি। জঙ্গিদের প্রশিক্ষণও চলত সেখানে। জৈশ প্রধান মাসুদ আজহারের পরিবারের 10 সদস্য এবং তার 4 ঘনিষ্ঠ সহযোগীর মৃত্যু হয় ভারতীয় সেনাবাহিনীর আঘাতে। এবার কি সেই মাসুদ আজহারই ফের হামলা চালালো ভারতে? তার জঙ্গি গোষ্ঠীর হাত কি থাকতে পারে দিল্লি বিস্ফোরণে? এবিপি আনন্দ। এই ধরনের চাপ যেন কাউকে না দেওয়া হয়, না হলে কত এরকম নিরীহ মেয়ে ছেলের প্রাণ চলে যাবে। এসআইআর এর কাজের চাপে কি মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের বিএলওর? এই প্রশ্ন ঘিরেই এখন উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্যে এসআইআর শুরুর অনেক আগে থেকেই শাসক বিরোধী সব দিক থেকে বিএলওদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। কখনো তৃণমূল তো কখনো বিজেপি। বিএলওরা কোন পার্টি, কোন দাদা দিদির কথা শুনবেন না, নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। বিডিও এসডিওরা জেলে যাবে। কেউ যদি চাকরি তৃণমূলের জন্য চাকরি থেকে শহীদ হতে চায়, ভালো কথা। আর নির্বাচন কমিশন কাউকে সাসপেন্ড করেছে, তো রাজ্য সরকারের কিছু করতে হবে। এই প্রেক্ষাপটে এসআইআর এর কাজ করতে বেরিয়ে আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের মেমারির বিএলও। চাপের মধ্যে কাজ করতে গিয়ে ব্রেন স্ট্রোক হয়ে গেছে এবং সেই চাপ নাকি বিডিও অফিস থেকে দেওয়া হচ্ছিল। তার মানে হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারি দল যারা, তারা যে বিভিন্নভাবে যেভাবে বিএলওদের চাপ দিচ্ছেন, বিরোধী দলের নেতারা যেভাবে চাপ দিচ্ছেন, তাতে করে প্রচন্ড প্রেশার আছে বিএলওদের উপরে। বিএলওর মৃত্যু নিয়ে তৃণমূল বিজেপি দুদলকেই কাঠগড়ায় তুলছে সিপিএম। বিএলও মারা গেছেন, সেটা কি আতঙ্কে নাকি অসুস্থতায়? এই কোয়েশ্চেন যে উঠেছে, কোয়েশ্চেন ওঠাটা অস্বাভাবিক না। আতঙ্ক আছে, কিন্তু আতঙ্কতেই মৃত্যু, এইভাবে বলাটা এখনই ঠিক বলে মনে হয় না। সোমবার মৃত বিএলওর বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বাড়িতে যান সিপিএম এর প্রতিনিধিরাও। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।